এবার সর্বনিম্ন বিন্দুতে ইউ ধরেছি, ইউ এর মান নির্ণয় করব। হ্যাঁ, ছবিটা দেখে না, আমি পাতাটা উল্টে দিচ্ছি। সর্বনিম্ন বিন্দুতে মানে এ বিন্দুতে বেগ অর্থাৎ ইউ, এটা এখন আমরা বার করব। কী করে বার করে দেখো, এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে যে মোট শক্তি মানে গতিশক্তির স্থিতিশক্তি, ই হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। এই বিন্দুতে কি মোট শক্তি ই ধরলাম, তাহলে কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ অফ এম ইউ স্কোয়ার, আর স্থিতিশক্তি আমরা E1 ধরে নিলাম। বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল, এটা ই এ বললাম, এটা ইবি বললাম। গতিশক্তি কত হবে, হাফ অফ এম ভি স্কোয়ার প্লাস U2 হলো। এবার শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে যে সব জায়গায় শক্তি তো সমান, তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে কি হবে, সংরক্ষণ সূত্র অনুসারে ইএ ইকুয়াল টু ইবি। তো তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, হাফ অফ এম ইউ স্কোয়ার U2, U2 মাইনাস U1 ইকুয়াল টু হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হলো। এবার দেখো এইখানে আমরা যেটা বলতে পারবো, স্থিতিশক্তি মানে mg এইচ জানি তো, এইচ মানে দেখো এখানে কি এই দূরত্ব, এই দূরত্ব কিন্তু এইটুকু আর মানে 2r। এই বিন্দু আর এই বিন্দু যে স্থিতিশক্তির পরিবর্তন, হ্যাঁ, অর্থাৎ U2 মাইনাস U1 এর জায়গায় আমরা কি বসাতে পারি, mg ইন্টু 2r, কারণ স্থিতিশক্তি মানে mgh, U2 মাইনাস U1 মানে স্থিতিশক্তির পরিবর্তন। তো এই যে ডিস্টেন্সটা আছে এই বিন্দু স্থিতিশক্তির পরিবর্তন mg এবং এই হাইট, আমরা জানি যে কোনো দুটো বিন্দুর যে স্থিতিশক্তি সেটা হচ্ছে mgh, সমান সমান এদিকে যা থাকলো তাই। ওকে, তাহলে এখানে কে কে কাটলো, এম কাটলো। তাহলে দেখো এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2 দুগুণে 4 GR। এবার ভি এর ভ্যালু আমি বার করলাম এই পাতায়, দেখো ভি গেল √r/g, তার মানে ভি স্কোয়ার সমান হচ্ছে rg সমান 4rg, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 5rg। দেখো এগুলো তো কোনো মিথ্যে কথা নয়, এগুলো তো সব অঙ্ক থেকে বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে ফিজিক্স জানতে গেলে কেন অঙ্ক জানার প্রয়োজন তোমরা এই ক্লাসটা করলেই বুঝতে পারছো। হ্যাঁ, যে পুরো ম্যাথমেটিক্যাল একটা ক্লাস তোমার হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে ইউ সমান √5rg, তার মানে নিচে যে বেগ বেশি থাকে সেটা তোমরা বুঝতে পারছো। কত বেশি থাকে,
তাহলে এই যে উলম্ব বৃত্তপথে আবর্তনের জন্য, হ্যাঁ, এটা ইউ এর ন্যূনতম প্রয়োজন। মানে ন্যূনতম মানে কি, এই বেগে দিতে হবে তবেই কিন্তু উঠবে, না হলে উঠবে না। হ্যাঁ, এই বেগে নিচের দিকেও থাকতে হবে তবেই কিন্তু, হ্যাঁ, যে বালতিটা ওপরের দিকে উঠবে। তাহলে এটাও কিন্তু ওই ইউ এর ন্যূনতম প্রয়োজনীয় মান। যদি অঙ্কতে যাই যে ইউ এর ন্যূনতম প্রয়োজনীয় মান এই ফর্মুলা অনুসারে করতে হবে, তাই এটা লিখে দিই, ইউ এর ন্যূনতম প্রয়োজনীয় মান হলো। এবার দেখো এখানে যেটা বলতে হবে যে ইউ এর এই যে ন্যূনতম প্রয়োজনীয় মান আমি বললাম, এখান থেকে আমি T1 এর ভ্যালু বার করব। তাহলে T1 সমান আমরা কি শিখেছিলাম, T1 মানে টান, একবার দেখিয়ে নিই। এই যে T1 সমান mg প্লাস mu স্কোয়ার বাই আর। তাহলে দেখেছো তো সবার সঙ্গে সবারটা রিলেটেড। তাহলে এখানে আমরা যেটা বলবো যে T1 ইকুয়াল টু কি বললাম, যে mg প্লাস m ইউ স্কোয়ার বাই আর। এবার এর মিনিমাম ভ্যালু, আমরা ইউ এর মিনিমাম ভ্যালু কত পেলাম, √5 জি। তাহলে T1 মিনিমাম সমান mg প্লাস m ইন্টু ইউ স্কোয়ার মানে 5rg বাই আর। আর কেটে গেল, তাহলে 6mg। তাহলে T1 মিনিমাম যেটা বেরোলো, T1 মিনিমাম সেটার ভ্যালু 6mg বেরোলো, মানে 6 ইন্টু বস্তুর ওজন। আমরা বুঝতে পারছি, তার মানে দেখা যাচ্ছে উলম্ব বৃত্তপথে বস্তুকে ঠিকমতো গোড়ালে বৃত্তের নিম্নতম বিন্দুতে সুতোর যে ন্যূনতম টান হবে সেটা বস্তুর ওজনের 6 গুণ। তোমরা বুঝতেই পারছো, একটা বালতিতে জল নিয়ে যদি ঘোরাও, তার নিচের দিকে যখন আসবে তখন কিন্তু বেশ টান তোমাকে সহ্য করতে হয় উপরের দিকের তুলনায়। তোমরা এই প্র্যাকটিক্যালটা নিজেরাই করতে পারো। আচ্ছা, তোমাদের আর একটা কথা আমি বলি, আমি একটা খুব সুন্দর জিনিসের সন্ধান পেলাম সেদিনকে আমাদের ট্রেনিংয়ে, যে এই যে দ্বিমূর্ত চিন্তা যেগুলো আছে, দ্বিমূর্ত মানে কি, যেমন ধরো ওয়েব কি আমরা দেখতে পাই, ওয়েবের প্র্যাকটিক্যালগুলো আমরা, কিন্তু এটার জন্য ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে, এমনি আমরা কম্পিউটারের মাধ্যমেই করতে হবে, মোবাইলে সেটা হবে না। তো সেগুলো তোমাদের আমি পরবর্তীতে শেয়ার করব। হ্যাঁ, আর যদি স্কুল খুলে যায় প্র্যাকটিক্যাল হয় তাহলে তো কোনো ব্যাপারই থাকছো না, যদি না হয় তাহলে যাই হোক কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিক্যালগুলো করে নিতে হবে। কারণ ফিজিক্সের যে ব্যাপারটা প্র্যাকটিক্যাল না করলে তার পূর্ণতা লাভ করবে না। যেমন তোমাদের বলি, অনেকে তো ফিজিক্স অনার্স নিয়ে পড়বে। যেমন আমাদের কোচিংয়ে গতবারে আমি তো অনেকজনই পড়াতাম, এবারে কম স্টুডেন্ট। আমি যখনই স্টার্ট করেছি তখনই ছেলেপেলেদের ভর্তি হওয়ার সময় ভর্তি হতেও পারিনি, আর তাছাড়া এখন আর অতজন পড়াবোও না। আমি একটা ব্যাচে 17 জন, 17 34 জন, ম্যাক্সিমাম 40 জন পড়াবো দুটো ব্যাচ। তো গতবারে ছিল 73 জন ওরা 12-এর, তার মধ্যে 27 জন ওরা ফিজিক্স অনার্স নিয়ে পড়ছে। তাহলে ফিজিক্স অনার্স করতে গেলে কিন্তু এই প্র্যাকটিক্যালগুলো জানা দরকার, নাহলে ফিজিক্সটার প্রতি ইন্টারেস্টটা অতটা আসবে না। হলো, এই ব্যাপারটা গেল। আর আরেকটা, উলম্ব বৃত্তপথে জলপূর্ণ পাত্রের আবর্তন যেটা, সেটা আমরা তো বলেই দিয়েছি যে এই যে বালতিটা, হেডিংটা দিই, জলপূর্ণ বালতির আবর্তন, অর্থাৎ বালতিটা যখন বালতি এই জায়গায় আছে, তাহলে দেখো এর এমজি নিচের দিকে কাজ করছে,
mv স্কোয়ার বাই আর উপর দিকে কাজ করছে। তাহলে এই জলটা না পড়ে যাওয়ার শর্ত mv স্কোয়ার বাই আরটা mg থেকে সমান অথবা বড় হতে হবে। তার মানে ভি স্কোয়ার কেটে গেলে গ্রেটার দেন ইকাল টু আর জি হতে হবে, আর ভি গ্রেটার দেন ইকাল টু রুট অফ আর জি হবে। তাহলে আমি তোমাদের তো বলেইছিলাম যে আগে যখন করলাম যে ভি ইকাল টু রুট ওভার অফ আর জি করলে এটা হচ্ছে মিনিমাম মান, তাই এটাকে সংকট ভেলোসিটি বলা হয়। তাহলে এই জলটা না পড়ার শর্ত হচ্ছে তাকে মিনিমাম ভেলোসিটি রুট ওভার অফ আর জি হতে হবে, এই যে ইকুয়াল টু, অথবা তার থেকে বড় হতে হবে। হলো। এরপরে দেখো আজকে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, অঙ্কগুলো তোমাদের উদাহরণে যেগুলো আছে সেগুলো যতটা পারো, আমি কোনো চাপ দিচ্ছি না, যতটা পারো তোমরা দেখে আসবে। আমি সবগুলোই আমি আমার মতো করে যে অঙ্কগুলো তোমাদের সেকালে সুবিধা হয়, মানে সমস্ত অঙ্ক করতে পারো, সেইভাবে আমরা করব, ওই অঙ্কগুলো শেখাবো বা বোঝাবো। আজকে বোঝানোর পর তখন এক্সারসাইজে যাব। আচ্ছা, এবারে যেটা বলবো, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, ব্যাপারটা কীরকম দেখি। ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশন। দেখো ব্যাপারটা কি, যে ইলাস্টিক কলিশন কোনগুলো বা স্থিতিস্থাপক সংঘর্ষ, বাহ্যিক বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষ বস্তু সমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে মোট গতিশক্তি যদি সংরক্ষিত থাকে সেটাকে বলবো আমরা ইলাস্টিক কলিশন, আর মোট গতিশক্তি যদি সংরক্ষিত না থাকে সেটাকে বলবো আমরা ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো বাস্তবে যে সংঘর্ষগুলো দেখা যায় ম্যাক্সিমামই ইনইলাস্টিক। তাই ইলাস্টিক কোনগুলো? ইলাস্টিক হচ্ছে প্রোটন বা ইলেকট্রন বা নিউট্রন এই সমস্ত কণাগুলোর মধ্যে যে সংঘর্ষ, সেগুলো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এগুলো বিমূর্ত ব্যাপার, এগুলো আমরা দেখতে পাই না। তাহলে তাছাড়া কারণ দুটো, এটা একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো দুটো বলকে এরকম করে গড়িয়ে দিলে, এরকম করে গড়িয়ে দিলে, তাহলে গড়িয়ে দেওয়ার ফলে একটা বেগে যাচ্ছে মাস আছে, একটা বেগে যাচ্ছে মাস আছে, ধাক্কা লাগার পরে ওদের বেগগুলো কি একই থাকে? নিশ্চয়ই কমে যায়। তো বেগগুলো কমে যায় মানে ওদের গতিশক্তিগুলো কমে যায়, মানে ওদের গতিশক্তির যোগফলগুলোও কমে যায়। তাই এই ধরনের সংঘর্ষগুলোকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষই বলবো। তো বাস্তবে যেগুলো দেখা যায় ম্যাক্সিমামই অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটাও বাস্তবের, কিন্তু এটা তো আমরা দেখতে পাই না। ঠিক আছে, তো এই নিয়ে তোমরা নিউটন লজ অফ মোশনে হয়তো পড়েছিলে, তো এখানেও একটু আমি আলোচনা করে দেব। কারণ আমি তো বললাম আজকে বেসিক্যালি ম্যাথামেটিক্যাল বেস একটা ক্লাস হচ্ছে, ওই জন্য তোমরা এমনি যে ম্যাথামেটিক্সটা আছে সেটাও তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে ইলাস্টিক এবং ইনইলাস্টিক কলিশন তোমরা বুঝে গেলে, হ্যাঁ, তাহলে প্রায় সমস্ত সংঘর্ষই হচ্ছে ইনইলাস্টিক। ঘর্ষই ইনইলাস্টিক। আর ইলাস্টিক কোনগুলো? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলোর মধ্যে যে সংঘর্ষ সেগুলো হচ্ছে ইলাস্টিক সংঘর্ষ। এবার দেখো দুটো বস্তুর একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। নেক্সট, দুটি বস্তুর মানে বস্তু কণার একমাত্রিক স্থিতিস্থাপক
সংঘর্ষ। ব্যাপারটা কি দেখি, ব্যাপারটা দেখি আমরা খাই না মাথায় মাখে। দেখো এইখানে আমরা মনে করলাম যে দুটো বস্তু আর একটা কালি পেন হলে ভালো হয়, কোথায় গেল আমার পেনটা, এই ধরো আমি মনে করলাম, দেখা যাচ্ছে তো ঠিকঠাক, হ্যাঁ। তো আর একটা কথা তোমাদের বলি, আমি দেখেছি এই 11-এর ব্যাচে তোমাদের কিন্তু বেশ কয়েকজন ছেলে ফিজিক্সে ইন্টারেস্ট পেয়ে গেছো। যারা নতুন ভর্তি হয়েছো এবং ক্লাস করছো তাদের মধ্যেও অনেকেরই বেশ ভালোই ইন্টারেস্ট আছে আমি দেখেছি। তোমরা হয়তো ভালো গাইডেন্সটা পাওনি বলে শিখতে পারোনি, তো তোমাদের চিন্তা নেই 11, কিন্তু 12 হলে চিন্তার ব্যাপার ছিল, হ্যাঁ। কারণ তোমাদের যে জিনিসগুলো পিছিয়ে আছো আমি এরকম ব্যাকআপ ভিডিওগুলো যে চ্যাপ্টার দেওয়ার দরকার আমি দেব। আচ্ছা, ওই জন্য আমি বললাম যে যাদের জন্য ক্লাসগুলো আমি ভেক্টরে দিয়েছি তাদের বললাম হয়েছে কিনা জানো, হলে আবার অন্য ক্লাস দেব, তাদের জন্য শুধু। যাক, আমরা মনে করলাম ধরো দুটো বল, এটা একটা, এটা একটা, হ্যাঁ। এটার মাস হচ্ছে m1, এটার মাস হচ্ছে m2, হলো। এ e1 বেগে আর এ u2 বেগে গেল, গিয়ে সংঘর্ষ ঘটালো। সংঘর্ষের ফর ধরো এইদিকে আর এইদিকে চলে গেল। e1 বেগে যে এসছিল সে বেগ চেঞ্জ হয়ে v1 হলো, মাস তো একই থাকবে, মাস তো আর চেঞ্জ হবে না, m1 m1ই থাকবে। আর এই ক্ষেত্রে m2 মাস m2ই থাকবে, কিন্তু চেঞ্জ হয় v2 হলো। তাহলে দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি দাঁড়ায়, m1 u1 প্লাস m2 u2 m1 v1 m2 v2, এটা আমরা আগে থেকে জানি। বা তুমি কায়দা করে m1 ইন্টু এটা যদি এদিকে নিয়ে আসো u1 মাইনাস v1 m2 ইন্টু v2 মাইনাস u2, এটা তুমি পেয়ে গেলে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা গতিশক্তি দিয়ে যদি বলি যে এটা তো ভরবেগ দিয়ে বললাম, এবার গতিশক্তি সংরক্ষিত থাকে, মানে শক্তি সংরক্ষিত থাকে, তাহলে বলতে পারি এটা যেমন একটা পার্ট গেল m1 u1 স্কোয়ার m2 v2 স্কোয়ার, হ্যাঁ বাহ, খুব ভালো। তাহলে দেখো এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে হাফগুলোকে সব উড়িয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে m1 ইন্টু u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, আর ওদিকে গেলে m2 ইন্টু v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, হলো। এটাকে 3 নম্বর নাম দাও। এবার দেখো 3/2 করে পাই, তাহলে কি হবে, এটা কেটে গেলে u1 v1, এটা কেটে গেলে দাঁড়াবে m1 ইন্টু u1 প্লাস v1, সরি v1, আর এখানে m2 ইন্টু v2 মাইনাসটা কেটে যাবে, v2 প্লাস u2টা থাকবে, হলো। এটা থাকবে। তো আপাতত ভাগ করলে এটাই, আচ্ছা এইগুলো মাসগুলোও তো কেটে যাবে, তাহলে u1 প্লাস v1 ইকাল টু u2 প্লাস v2 এরকম থাকবে। বা তুমি যদি চেঞ্জ করো যে u1 মাইনাস u2 ইকাল টু v2 মাইনাস v1,
এরকম হবে। এটা 4 নম্বর ইকুয়েশন তুমি নামবে। এবারে তোমাদের আমি বলি, আমি এতটা এখানে করে তুমি যদি বা V2 সমান কত, V2 সমান হচ্ছে U1 প্লাস V1 প্লাস U2, ঠিক আছে। তা U1 প্লাস V1 মাইনাস U2, এইটা যদি V2 এর মান বসাও 2 নং সমীকরণে, তাহলে 2 নং সমীকরণে বসালে তুমি V1 এর ভ্যালু পাবে, ঠিক আছে। আর V2 এর ভ্যালু তো পেলেই। এবার এখান থেকে V1 V2 এর ভ্যালুটা তোমরা বার করবে, ঠিক আছে। এটা হোমওয়ার্কের মধ্যে পড়ছে, মানে তোমরা নিজে জাস্ট এটা কি, এটা পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো জানতে হবে, মানে ম্যাথামেটিক্স না শিখলে তার ফিজিক্স শেখা যাচ্ছে না, তাই শিখতে হবে। আচ্ছা, এবারে সমস্ত ধরনের অঙ্কগুলো তো আমি বলেছি করবো। এবার একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গায় চলে এলাম। এখানেও কিন্তু তোমাদের একটা শেখার প্রয়োজন আছে, ওই ম্যাথামেটিক্সের এপিজিপি আছে না, সেই এপিজিপির জিনিসটা শেখার প্রয়োজন আছে। আচ্ছা, এটা একমাত্রিক সংঘর্ষ গেল, সেই রকম তোমাদের দ্বিমাত্রিক সংঘর্ষও আছে। তো দ্বিমাত্রিক সংঘর্ষ মানে কি, এক্স এবং ওয়াই অক্ষ দুদিক বরাবর যাবে। যাক, ওই দ্বিমাত্রিক সংঘর্ষটা তোমাদের এখন পড়তে হবে না। হ্যাঁ, এখন যেটা পড়তে হবে, তুমি দেখো যে স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সম্পর্ক। ব্যাপারটা কি, একটা বলকে তুমি খুব প্র্যাকটিক্যালি বোঝো, একটা বলকে তুমি ফেলছো, কোথা থেকে ফেলছো, তোমার হাত থেকে ফেলছো। একটা ধরো ক্যাম্বিস বলকে, তাহলে বলটা পড়ে কি মাটিতে চিপকে যায়? তা যায় না, কি হয়, ড্রপ খায়। ধরো আমি বললাম একটা বলকে তুমি এখান থেকে ফেললে, হ্যাঁ, একটা বলকে তুমি এখান থেকে ফেললে, এটা ধরো ভূপৃষ্ঠ, তাহলে এখানে পড়লো, পড়ার পর ড্রপ খেয়ে কী হলো, এই এতটা উঁচু উঠলো, পুরোপুরি কিন্তু ওঠে না, দেখবে একটু কম ওঠে, তারপরে নেমে গেল, তারপরে আবার কি এতটা উঠলো, নেমে গেল, আবার উঠলো, এই নেমে গেল, আবার উঠলো, এই নেমে গেল। তাহলে প্রথমবারে নেমেছিল, উঠছে, নেমে যাচ্ছে, উঠছে, নেমে যাচ্ছে, উঠছে, নেমে যাচ্ছে, এরকমভাবে চলতে থাকবে। এবং বলটা যখন স্থির হবে, সেই অবস্থা পর্যন্ত মোট, মানে এখান থেকে ফেললাম, এখান থেকে ফেলেছি, যখন এইচ উচ্চতা থেকে ফেলেছি, হ্যাঁ, এই উচ্চতাটা এইচ, তাহলে এইরকম করে ফেলাফেল, এরকম নামা ওঠা করে মোট কতটা দূরত্ব অতিক্রম করলো বল, সেটা আমাদের অঙ্ক কষে বার করতে হবে, এবং সেটা আমরা বার করতে পারবো, ঠিক আছে। এই প্রসঙ্গে একটা কথা যেটা আমি বলবো, সেটা সংঘাত গুণাঙ্কের কথা। আচ্ছা, এটা করতে করতে আমি বলবো সংঘাত গুণাঙ্কের কথা। তো দেখো, স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ, হ্যাঁ, এটা স্থির অনুভূমিক তল, তার সঙ্গে পতনশীল বস্তু, মানে এই বলটা পড়ছে, তাই সংঘর্ষ। হ্যাঁ, হেডিংটা দিই। তো দেখো, এখানে একটা কথা আমি যেটা বলবো, সেটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। সংঘাত গুণাঙ্ক ব্যাপারটা কি, সংঘাত গুণাঙ্ক ই দ্বারা নির্ণয় করা হয়। এই যে সংঘাত হচ্ছে, সেটাকে সংঘাত গুণাঙ্ক বলে। সংঘাত গুণাঙ্ককে ই দ্বারা চিহ্নিত করা হয়, স্মল ই। সেই সংঘাত গুণাঙ্ক ই যদি হয়, তাহলে ইটা কিসের উপরে ডিপেন্ড করে, যে
কি ভেলোসিটিতে পড়ছে আর কি ভেলোসিটিতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ধরো যে ভেলোসিটিতে ভূমি টাচ করলো আর যে ভেলোসিটিতে উপরে উঠে যাচ্ছে, এই পরের ভেলোসিটি এবং আগের ভেলোসিটি, মানে সংঘাতের পরের ভেলোসিটি এবং সংঘাতের আগের ভেলোসিটির অনুপাতকে বলা হয় সংঘাত গুণাঙ্ক ই। মানে সংঘাতের পরে বেগ ডিভাইডেড বাই সংঘাতের আগে বেগ। ডেফিনেটলি বুঝতে পারছো সংঘাত হওয়ার আগে যে বেগে ছিল সংঘাত হওয়ার পর কমে যাবে, তাই জেনারেলি ই এর ভ্যালু লেস দ্যান 1 হয়। কিন্তু ইন কেস অফ ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ইন কেস অফ, লিখেই দিই, ইলাস্টিক কলিশনে যে বেগে পড়বে সেই বেগেই উঠে যাবে, অর্থাৎ ই ইকুয়াল টু 1। তাহলে ই এর ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে। সেই ক্ষেত্রে কি ইলাস্টিক কলিশন, অর্থাৎ বলটা ফেলা হলো যত পারবা তত দূর উঠবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। ইলাস্টিক কলিশন কোথায় হয়? আমি বলেছি নিউটন প্রোটনের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে ই এর ভ্যালু 1 হয়, বাদ বাকি সব ক্ষেত্রে ই এর ভ্যালু লেস দেন 1। এটাই প্র্যাকটিক্যাল ভ্যালু, এর ভ্যালু লেস দেন 1। বেশ, এবারে দেখো আমরা মনে করলাম যে এই যে বস্তুটা এই উচ্চতা থেকে পড়েছে, তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে সংঘাতের মুহূর্তে গোলকের বেগ যদি ভি হয়, অর্থাৎ এখানে যদি ভি বেগে ভূমি স্পর্শ করে আর এখান থেকে স্থির অবস্থা থেকে ছাড়া হচ্ছে, হাত থেকে ছাড়ছে, মানে স্থির অবস্থা থেকে ছাড়ছি, তাহলে এই ক্ষেত্রে ইউ ইকুয়াল টু 0। তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh থেকে পাই। এই সূত্রগুলো আমরা 1 ডাইমেনশনাল মোশনে শিখেছি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত? 2gh, যেহেতু ইউ ইকুয়াল টু 0। এবারে দেখো যেটা আমরা বলতে পারি এখানে, তাহলে ভি ইকুয়াল টু কত হলো? √2gh। আবার দেখো সংঘাত গুণাঙ্ক ই হলে এর যে অপসরণ বেগ, তাহলে এখানে আগমন বেগ কত হলো? ভি। আগমন মানে ভূমিতে যে বেগে আসছে সেটাকে বলবো আমরা আগমন বেগ। সে আগমন বেগ একটা ভি আমরা বুঝতে পারছি। আর যে বেগে উপরে উঠে যাচ্ছে অপসরণ বেগ কমবে। কতটা কমবে? ও যে আমি এর আগেই বলেছি, ভি ইকুয়াল টু ই ইকুয়াল টু সংঘাতের পরের বেগ বা সংঘাতের আগের বেগ। তো বুঝতে পেরেছো তো? তাহলে সংঘাতের আগের বেগের সঙ্গে গুণ হয়ে যাবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। তাহলে সংঘাতের পরে বেগ কত? সংঘাতের আগে বেগ ইন্টু ইউ, সংঘাতের আগে বেগ কত? ভি। তা আমরা বলতে পারবো এখানে অপসরণ বেগ যেটা বেরোলো সেটা হচ্ছে কিনা ইভি। বোঝা গেল কিনা বলো? কারণ এখানে সংঘাতের পরের বেগ সমান ই ইন্টু সংঘাতের আগের বেগ। সংঘাতের পরের বেগকে আমরা বলছি অপসরণ বেগ, আর এটা আগমন বেগ। তাই অপসরণ বেগ সমান কত হবে? ইভি হবে। ক্লিয়ার করো, দরকার হলে দুবার দেখো ভিডিওটা। এবারে এখান থেকে যেটা দাঁড়ায়, এই বলটাকে আমি ফেলে দিলাম, ড্রপ খেয়ে 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 যখন স্থির হলো, মোট দূরত্ব, হ্যাঁ মোট অতিক্রান্ত দূরত্ব কত এই বল করতে, সেটা বার করো। সে মোট অতিক্রান্ত দূরত্ব ডি যদি হয়, প্রথমে এইচ উচ্চতা পড়লো, পরের বারে দেখো কতটা উচ্চতা উঠবে। আচ্ছা, এটা পরে বলছি। আমরা মনে করলাম যে প্রথম প্রতিক্ষেপের দরুন এইচ উচ্চতা আরোহণের পর আবার গোলকটি অনুভূমিক তলে পড়ে দ্বিতীয়বার, মানে ব্যাপারটা কি, সংঘাত গুণাঙ্ক আমি ই ধরেছি, তো ই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমি মনে করলাম, ধরো এটা থেকেই করব, আমি মনে করলাম এই উচ্চতা থেকে পড়ছে, পড়ার পর এই উচ্চতা উঠলো,
তা এটা যদি এইচ হয় এবং এটা যদি এইচ ড্যাশ হয়, সেই ক্ষেত্রে এইচ ড্যাশ ইকাল টু স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে, মানে আগের উচ্চতার স্কোয়ার গুণ, ঠিক আছে, আগের উচ্চতার স্কোয়ার গুণ। তাহলে দেখো আমরা যেটা বলবো যে মোট দূরত্ব ডি যদি হয়, প্রথমে এইচ উচ্চতা পড়লো, তারপরে কত আগের উচ্চতার স্কোয়ার গুণ মানে স্কোয়ার ইন্টু এইচ উঠবে, কিন্তু উঠা এবং নামা দুটো দূরত্ব তাই 2, প্লাস আগের উচ্চতার স্কোয়ার গুণ মানে কি আগের উচ্চতা হয়ে গেছে, এটা যেমন এইচ ছিল, এটা হলো স্কোয়ার এইচ, তাহলে এটার এই উচ্চতাটার স্কোয়ার গুণ মানে স্কোয়ার ইন্টু স্কোয়ার এইচ, এরকম কটা, এই যে দ্বিতীয়বারে ওঠা এবং নামা তাই দ্বিগুণ, ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে। পরের ক্ষেত্রে কি হবে দেখো, এই উচ্চতাটা মানে e⁴ ইন্টু এইচ তার স্কোয়ার গুণ, এবার ওঠা এবং নামা মানে ইন্টু এইচ, তাহলে কি হচ্ছে দেখো, টু স্কোয়ার এইচ এখান থেকে কমন না, তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ প্লাস ডট ডট ডট। এইটা দেখো একটা ইনফাইনাইট জিপি সিরিজ, তোমরা জিওমেট্রিক প্রোগ্রেশন করেছো, এর সামেশন যেটা হয় 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার, তোমরা ম্যাথমেটিক্সে এটা জেনে নেবে বা আশা করি জানো না। এক্ষেত্রে কি হয়, সরি এটা ভুল বললাম, এ বাই 1 মাইনাস স্কোয়ার মানে 1 বাই 1 মাইনাস স্কোয়ার হয়, এটার যে যোগফল ইনফাইনাইট জিপি সিরিজের যোগফল, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, মানে গুণোত্তর প্রকৃতি, যদি জানো তো ভালো, নাহলে ম্যাথমেটিক্স স্যারের কাছে জেনে নেবে। তো যে এর যোগফল হয় 1 বাই স্কোয়ার 1 বাই 1 মাইনাস স্কোয়ার। এবার ক্যালকুলেশন করো, টি ইকুয়াল টু কত হলো দেখো, এইচ কিছু ভুল হলো না, এখানে একটা ছিল এইচ প্লাস 2 স্কোয়ার এইচ ইন্টু 1 মাইনাস স্কোয়ার, এইচ প্লাস 2 স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার, তার এইচ কমন গেলে এখানে 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার হবে, ঠিক আছে। দেখো এখানে আমি ভুল করেছিলাম, ধরা পড়ে গেল, কেন ধরা পড়লো বলছি, আমি একবার ভুল করে লিখে দিয়েছিলাম না 1 প্লাস স্কোয়ার 1 মানে এটা হবে, এটা প্রমাণ করতে দেবে, হয়ে গেল। তাহলে কতটা উচ্চতা উঠবে, এইচ ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। এবার যেটা থাকলো সেটা হচ্ছে এই যে ওঠানামার ফলে মোট কতটা সময় লাগলো সেটাও আমরা বার করতে পারবো, কিন্তু তো সেটা এখন আর বলছি না, গুলিয়ে যাবে, এটা থাকলো। হ্যাঁ, দরকার হলে আমি 4টের সময় বলে দেবো, তো তোমরা একটু দেখে নেবো মোট কত সময়, ঠিক আছে। তাহলে সমস্ত ইনস্ট্রাকশানটা ভিডিওর মধ্যে থাকলো, তোমরা এই ক্লাসটা করবে, করার পর 4টের সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থিত হবে, সেখানে আমি হোয়াটসঅ্যাপ এবং গুগল মিটের মাধ্যমে পড়াবো। হ্যাঁ, আর ক্লাসটা ভালো করে করো, আর অঙ্কগুলো দেখে রেখো কিন্তু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।